যারা বিদেশে থেকে বিনিয়োগ করে, যারা এফআইআই আমাদের ইন্ডিয়ান মার্কেটে বিনিয়োগ করে, তাদের সব থেকে অপছন্দের মার্কেট এখন হয়ে গেছে ইন্ডিয়া। মানে তাদের পছন্দের লিস্টে একদম শেষে ইন্ডিয়ার অবস্থান। শুধু তাই নয়, মার্কেটে আসতে চলেছে বড় ধরনের ক্র্যাশ। একটা সিঙ্গেল ডেটা আপনাকে দেখাবো, আর সেখানে আপনি পুরো পিকচার পারফেক্ট আপনার কাছে ক্ল্যারিটি চলে আসবে যে এখন এক্স্যাক্টলি মার্কেটে কোথায়, কোন সেক্টরে ফোকাস করা উচিত। তো দেখুন, আপনাদের মধ্যে অনেকেই এটা প্রশ্ন করেছেন যে আপনি তাহলে কি পুরোপুরিভাবেই যে স্টকগুলো সেগুলো সব কিছু তাহলে রাইজ আপই দেবেন, তাহলে আর ইউটিউবে কোনো রকমভাবে স্টক নিয়ে আলোচনা হবে না। শেয়ার বাজারে 2027 আসতে চলেছে নাকি বিরাট বড় ক্র্যাশ। আপনি নিশ্চয়ই এটা শুনে থাকবেন, আমিও শুনছি। শেয়ার বাজারে যখন থেকে বিনিয়োগ শুরু করেছি, প্রত্যেক বছর বছর শেয়ার বাজারে ক্র্যাশ আসবে, বিরাট বড় ক্র্যাশ হবে, এসব শোনা গল্প। এবং এইভাবেই মার্কেট ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন দেখুন কোথায় রয়েছে। তো এই যে শেয়ার বাজার ক্র্যাশ আসবে বলা হচ্ছে, এর পেছনে 3টে বিশেষ যুক্তি দেওয়া হচ্ছে। নাম্বার 1, ইউএসএ ডেট ক্রাইসিস। এখন ইউএসএ যে ডেট, সেটা $40 ট্রিলিয়ন কে ক্রস করছে। বিরাট বড় একটা হিউজ ডেট বার্ডেনও রয়েছে। ইউএসের মতো একটা ইকোনমি, এত বড় ইকোনমি যদি এই ডেটের ক্রাইসিসে কোল্যাপস করে যায়, তাহলে তার একটা ইম্প্যাক্ট আমরা ওয়ার্ল্ড ওয়াইডে দেখতে পাবো। বিরাটভাবে ইকোনমিক একটা প্রবলেম দেখতে পাবো অবশ্যই। তো এই কারণেও ট্রিগার হতে পারে। নাম্বার 2, যখন আনসার্টেনটিস বাড়ে তখন গোল্ডের প্রাইসও বাড়তে দেখি আমরা। এখন দেখুন গোল্ডের প্রাইস ধীরে ধীরে বাড়ছে, আনসার্টেনটিস বাড়ছে। সামনের দিনে বড় কিছু বিপদের সম্মুখীন আমরা হতে চলেছি না তো, এটাও যুক্তি দেওয়া হচ্ছে। নাম্বার 3, আপনি নিশ্চয়ই হেডলাইন পড়েছেন যে যারা বিদেশে থেকে বিনিয়োগ করে, যারা এফআইআই আমাদের ইন্ডিয়ান মার্কেটে বিনিয়োগ করে, তাদের সব থেকে অপছন্দের মার্কেট এখন হয়ে গেছে ইন্ডিয়া। মানে তাদের পছন্দের লিস্টে একদম শেষে ইন্ডিয়ার অবস্থান। তো ইন্ডিয়া তাদের কাছে আর অ্যাট্রাকটিভ নেই, তো যার ফলে তারা বিনিয়োগ বিমুখ হচ্ছে। যদি নতুন মানি ইন্ডিয়ান মার্কেটে না আসে, তাহলে মার্কেট পারফর্ম করবে কি করে? লাস্ট 2 বছরে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে জিরো রিটার্ন। আমরা প্রত্যেকেই জানি শেয়ার বাজার সবসময় আউট পারফর্ম করে অন্যান্য অ্যাসেট ক্লাসকে। গোল্ড বলুন, সিলভার বলুন, বাকি যত অ্যাসেট ক্লাস রয়েছে, রিয়েল এস্টেট বলুন, সমস্ত অ্যাসেট ক্লাসকে ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম আউট পারফর্ম করে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন গোল্ডে ইনভেস্টমেন্ট করে, যদি আমি লাস্ট 10 বছর বা 15 বছরের ডেটা দেখি, তাহলে গোল্ড ইনভেস্টমেন্ট করলে বেশি রিটার্ন পাওয়া যেত কম্পেয়ার টু স্টক মার্কেট। কেন স্টক মার্কেটে সেখানে আবার আপনি রিস্কও বেশি নিচ্ছেন, রিটার্নও কম পাওয়া যাচ্ছে। তো সেটা আপনার জন্য ফ্রুটফুল হচ্ছে না বিনিয়োগ করার ক্ষেত্রে, তাই না? তো এই সব কারণগুলোর জন্যই বলা হচ্ছে যে 2027-এও মার্কেট পারফর্ম করবে না। এবং শুধু তাই নয়, মার্কেটে আসতে চলেছে বড় ধরনের ক্র্যাশ। তো আজকের এই ভিডিওতে আমি আমার থিসিস, আমার থট প্রসেস আপনার সামনে রাখবো যে আমার কি মনে হয় 2027-এ কি বড় ধরনের ক্র্যাশ আসতে পারে, আর যদি না আসে তাহলে তার পেছনে আমার লজিক কি রয়েছে সেটাও উইথ ডেটা আপনার সাথে আলোচনা করব। একটাই রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটা সময় নিয়ে দেখবেন এবং পুরোটা দেখবেন। মিডিল থেকে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে সেক্ষেত্রে এখনকার যে মার্কেট চলছে, সেই মার্কেটে আপনার বিনিয়োগ করতে ভয় লাগবে। এত বেশি নেগেটিভ নিউজ এত বেশি চলছে এখন, আপনার সবসময় মনে হবে যে মার্কেট ভালো জায়গা না, মার্কেট থেকে বেরিয়ে আসা বেশি ভালো। কিন্তু আপনি এই ভিডিওটা একটু দেখলে আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি আপনার এই মুহূর্তে কি করণীয়। তবে এই বিষয় নিয়ে আলোচনা করার আগে একটা ছোট্ট কোশ্চেনের আনসার, যেটা আপনারা অনেকেই আমাকে কমেন্টও করেছেন, যে আপনারা অনেকেই জানেন যে মাই বিনিয়োগের অফিসিয়াল অ্যাপ রাইজ অ্যাপ আমরা লঞ্চ করেছি জাস্ট 15 দিন হলো। তো দেখুন, এই 15 দিনের মধ্যে আপনি বুঝতেই পারছেন যে নতুন যখন অ্যাপ লঞ্চ করা হয় তখন কতটা বেশি হেকটিক সময় যায় এবং কত কিছু ম্যানেজ করতে হয়। তো যে কারণে খুব বেশি সময় আমি ইউটিউব ভিডিওস বানাতে সময় দিতে পারিনি। তো যেরকম আপনাদের কোশ্চেন্স ছিল সেগুলো আমি সেখানে অ্যাড্রেস করেছি। রাইজ অ্যাপ নিয়ে যা প্রশ্ন ছিল সেগুলো বলেছি, এবং লঞ্চ ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। তো দেখুন, আপনাদের মধ্যে অনেকেই এটা প্রশ্ন করেছেন যে আপনি তাহলে কি পুরোপুরিভাবেই যে স্টকগুলো সেগুলো সব কিছু তাহলে রাইজ আপই দেবেন, মানে যেগুলো আমাদের পেড সার্ভিস, যেখানে আমরা সুইং ট্রেডিং রিলেটেড বাই অ্যান্ড সেল আপনাকে রিকমেন্ড করি উইথ টাইমলি অ্যালার্ট। তো সেই বিষয়গুলো কি সবসময় রাইজ আপই যাবে, তাহলে আর ইউটিউবে কোনো রকমভাবে স্টক নিয়ে আলোচনা হবে না? দেখুন, একদমই নয়, এটা একদম ভুল ভাবনা আপনার। আমি লাস্ট 1 বছরে ইউটিউবে খুব একটা বেশি সময় দিতে পারিনি, কিন্তু এখন যেহেতু সব কিছু স্মুথ রান করছে, এবার ধীরে ধীরে ইউটিউবে সময়টা দেব। এবং শুধু তাই নয়, আমি স্টক নিয়েও আলোচনা করব। ইভেন সামনের দিনে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে যে এখন আমার কোন থিম, লং টার্মের ক্ষেত্রে কোন থিম আমার ভালো লাগছে এবং সেখান থেকে কোন স্টক
কেন আমার ভালো লাগছে, কোন থিম ভালো লাগছে এবং কেন ভালো লাগছে, এবং সেখানে আমি স্টকের অ্যানালাইসিস প্রপার আপনার সামনে রাখবো। তো এমনটা না যে শুধুমাত্র সার্ভিস চলে এসছে, পেড সার্ভিস এসছে, সেই কারণে আমি ইউটিউবে কন্টেন্ট যেভাবে আপলোড করতাম কোয়ালিটি কন্টেন্ট, সেটা আপনি পাবেন না, একদমই নয়। ইভেন আমি আরও বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব, আরও কোয়ালিটি কন্টেন্ট সেখানে আপলোড করব। বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও আমি আগেও দিয়েছি এবং সামনে দিনেও অনেক স্ট্র্যাটেজি ভিডিও বানানোর আমার প্ল্যান চলছে, সেইগুলো আপনি সামনে দেখতে পাবেন। আপনারা মাই বিনিয়োগকে এত ভালোবাসা দিয়ে, এত সাপোর্ট দিয়ে একটা বড় জায়গায় করে দিয়েছেন, এটা আমি কখনোই ভুলবো না। এমন না যে মাই বিনিয়োগের রাইজ, সেখানে আমি পেড সার্ভিস দিচ্ছি, সুইং ট্রেডিং কলস দিচ্ছি, তো এখানে সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা হবে না, লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হবে না, স্টকস নিয়ে কোনো অ্যানালাইসিস হবে না, না, এরকম একদম না। যারা যারা ভাবছেন তাদেরকে আমি ভুল প্রমাণ করব। আমাকে একটু সময় দিন, সামনের দিনে আপনি দেখতে পাবেন যে কী ধরনের কন্টেন্ট মাই বিনিয়োগে আসছে। তবে ইউটিউবে যেসব স্টকগুলো আমি আলোচনা করব, অ্যানালিসিস করব, বা যেসব কন্টেন্ট আপলোড করব, সেটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য, রিকমেন্ডেটরি একদম না। যদি আপনি আমাদের কাছ থেকে রিকমেন্ডেশন নিতে চান, বাই সেল, টাইমলি এন্ট্রি, টাইমলি এক্সিট এবং সেটাকে মনিটর করা, সমস্ত কিছু আমরা রাইজ অ্যাপে, যেখানে আমরা সেবি রেজিস্টার্ড, আমাদের কাছে লাইসেন্স রয়েছে সেখানে রিকমেন্ড করার, সেই জিনিসটা আমরা সেখানে করি। ঠিক আছে, আশা করছি বিষয়টা বোঝা গেল। যারা যারা এই ধরনের কমেন্ট করছিলেন বা ভাবছিলেন যে মাই বিনিয়োগ হয়তো সেরকম কন্টেন্ট আসবে না, তাদেরকে আমি সামনের দিনে ভুল প্রমাণ করব। সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, কন্টেন্ট যেন মিস না হয়। তো চলুন আজকের ভিডিওর আলোচনা শুরু করা যাক। তো দেখুন, এখানে যে লজিকগুলো দেখা হচ্ছে, সব থেকে প্রথমে ইউএসএ ডেট বার্ডেন নিয়ে আলোচনা করা যাক। দেখুন, ইউএসএ যে ডেট বার্ডেন, সেটা এখন চলছে প্রায় $40 ট্রিলিয়ন, সেটাকে এক্সিট করছে। তো এখন বিষয়টা একটু আপনাকে ইকোনমিক্যালি বুঝতে হবে, ইকোনমিক্স এখানে একটু বুঝতে হবে আপনাকে। দেখুন, আমাদেরকেও সংসার চালাতে যেরকম টাকার দরকার হয়, ইনকাম করার দরকার হয়, সেরকম সরকারেরও দরকার হয় দেশ চালানোর জন্য ইনকামের। কীভাবে ইনকাম করে? দুরকমভাবে। নাম্বার ওয়ান, ট্যাক্স। ট্যাক্স কালেক্ট করার মাধ্যমে তারা ইনকাম করে। দ্বিতীয়ত একটা হয়, সেটা হচ্ছে কি মানি প্রিন্টিং। মানি প্রিন্টিং করার মাধ্যমেও, অবশ্যই আজকে আপনার 100 টাকা রয়েছে, মানি প্রিন্টিং করে দিলেন, সেটা 200 টাকা হয়ে গেল, ইনকাম তো হলো সেই হিসাবে, তাই না? তাহলে মানি প্রিন্টিংয়ের মাধ্যমে ইনকাম হয়। এখন ইউএসের ক্ষেত্রে কি সমস্যাটা হয়েছে, যে ওরা ধীরে 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 যে ডেট বাড়েন, সেটা বাড়তেই থেকেছে ওদের। মানে ইনকাম ধরুন 100 টাকা, এক্সপেন্স সেখানে 120 টাকা। এবার এই যে 20 টাকার গ্যাপটা থাকলো, যেটা এক্সপেন্স, সেটাকে তো কোনো রকমভাবে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করার জন্য দুটো উপায় আছে। নাম্বার ওয়ান, মানি প্রিন্টিং করে দাও। মানি প্রিন্টিং করলে সেখানে ম্যানেজ হয়ে গেল। নাম্বার টু, বন্ড ইস্যু করে দাও। বন্ড ইস্যু করা মানে কি, যে জনগণের থেকে টাকা নেওয়া, যে আমার এখানে টাকার দরকার, তো আমি বন্ড ইস্যু করছি, সেখানে একটা কুপন বা একটা ইন্টারেস্ট রেট আপনি বলতে পারেন, তো সেটা একটা ইল্ড আপনি পাবেন, আপনি আমাকে টাকা দিন, সেই টাকা দিয়ে আমি আমার দেশে যা যা যেখানে যেখানে বিনিয়োগ করা, সেটা আমি বিনিয়োগ করবো, দেশ চালাবো। এবং সেখানে রিস্ক ফ্রি থাকে একটা বিষয়টা, অনেকে বন্ডে ইনভেস্টমেন্ট করতে চায় সেই কারণে। তো আপনি ধরুন সেখানে দেখছেন যে সরকার নিজে থেকে বন্ড ইস্যু করছে, তাহলে ইনভেস্টমেন্ট করবোই না কেন, ইনভেস্টমেন্ট করলেন। তো আগে ইউএসের 20 বছরের, 30 বছরের এই যে লং টার্ম বন্ড, এই লং টার্ম বন্ডগুলো বিরাট পপুলার ছিল সেই সময়, সবাই টাকা দিত। এখন সেগুলো পপুলার আর নেই। এখন 10 বছরের বন্ডে টাকা ঢালতেও লোকের অনেক চিন্তা। কেন? তার কারণ ইউএসএ ডেট অনেকটা বেড়ে গেছে। কি করে বাড়লো? দেখুন, ওরা কি করেছে, ধীরে ধীরে এই সিস্টেমই এগোতে থেকেছে। কখনো কখনো মানি প্রিন্টিং করেছে, তো কখনো কখনো বন্ড ইস্যু করেছে, এইভাবেই চলতে থেকেছে। তো এরকমভাবে তার ডেট বার্ডেন আস্তে আস্তে বাড়তে 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 এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে, যেখানে তার যে ইন্টারেস্ট, সেটা একটা হিউজ পরিমাণে টাকা দিতে হচ্ছে, যেখানে তার জিডিপির একটা বড় অংশ, আমি যা দেখলাম সেটা হচ্ছে 2 থেকে 3% মতো অংশ তার যে ইন্টারেস্ট রেট, সেটা পরিশোধ করতেই লেগে যাচ্ছে। তো এবার যে প্রবলেমটা তারা ফেস করছে, সেটা হচ্ছে যে আজ থেকে 20-30 বছর আগে যেসব বন্ডের টাকাগুলো তারা তুলে নিয়েছিল, সেই বন্ডগুলোতে এবার ম্যাচিওর হচ্ছে। ম্যাচিওর হলে তো টাকা তাকে দিতে হবে। এবার প্রবলেম হচ্ছে যে ম্যাচিওর যখন হচ্ছে, তখন তো টাকা টাকা দরকার তাদেরকে টাকা দেওয়ার জন্য। এবার ওদের কাছে তো বেশি টাকা নেই, এমনিতেই ডেটের মধ্যে জড়িয়ে রয়েছে। এবং আপনি দেখছেন যে ইকোনমিক্যাল অবস্থা খুবই খারাপ, সবাই ডলারেশনে রয়েছে, ডলারটাকে অ্যাকসেপ্ট করছে অনেক জায়গায়, এই একটা প্রবলেম। তো যার ফলে তারা আনলিমিটেড টাকা ছাপাতেও পারবে না, যে বিরাট টাকা আমি ছাপিয়ে দিলাম, সবাই অ্যাকসেপ্ট করছে। যদি সবাই অ্যাকসেপ্ট করে, তাহলে তো ইকোনমিক্যাল যে প্রবলেম, সেটা মিটে গেল, কিন্তু সেটাও হচ্ছে না। তো এই যে একটা ডেট ক্রাইসিসের মধ্যে পড়ে যাচ্ছে, তো তারা কি করছে এবারে, তারা বলছে যে ঠিক আছে, আমাদেরকে এবার এরমভাবে এগোতে হবে যে আমরা যদি মানি প্রিন্টিং আরও বাড়াই, তার মানে কি, তার মানে আরও ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, আরও ইল্ড আরও বাড়বে। ইল্ড
আমাদেরকে কম করা দরকার। ইল্ড যদি কম না হয়, আজকে যেরকম দেখুন 30 ইয়ার্সের হাইয়ে চলে গেছিলো ইল্ড, সেটা ধীরে 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 এখন কম হচ্ছে। আমি বলছি যে কেন কম হচ্ছে, কিন্তু 30 ইয়ার্সের হাইয়ে চলে গেছিলো। এর থেকেও বেশি যদি ইল্ডের পার্সেন্টেজ বাড়তে থাকে, তার মানে সেটা কি, সরকারের ক্ষেত্রে তো এক্সপেন্স, সরকারকে তো দিতে হবে যারা যারা বন্ড কিনেছে তাদেরকে, কারেক্ট? তো এরকম একটা সিচুয়েশনে তারা দেখলো যে আমাদের বন্ড ইস্যু করাটা বেশি সেফার অপশন, আরও বেশি আমরা বন্ড ইস্যু করি। এবার দেখুন, বন্ড ইস্যু করলে কাউকে না কাউকে তো কিনতে হবে, এমন তো না যে আপনি বন্ড ইস্যু করে দিলেন আর সমস্যার সমাধান হয়ে গেল, কাউকে না কাউকে কিনতে হবে। এবার যে কিনবে তার তো কনফিডেন্স থাকা দরকার ইউএস ইকোনমির ওপর। এখন ইউএস ইকোনমি এতটা হাই ডেট বার্ডেনে রয়েছে, সেখানে আপনি কি করে ভরসা করতে পারেন? ধরুন একজন আপনার কাছ থেকে লোন নিয়েছে এবং সে প্রচুর লোনে জর্জরিত এবং আবার আপনার কাছে লোন চাইছে, আপনি তখন 5বার ভাববেন। বা যদি আপনি লোনও দেন, তাহলে আপনি বলবেন যে ভাই হাই ইন্টারেস্ট লাগবে, তুমি এমনিতেই প্রচুর লোন নিয়ে রেখেছো, আমার ভয় লাগছে, যদি তোমাকে আমি দিই, ভরসা করেও যদি আমি দিই, তাহলে কিন্তু এতটা সস্তায় লোনে আমি দেবো না, পার্সেন্টেজ হাই লাগবে ইন্টারেস্ট। এক্স্যাক্টলি সেরকমভাবে ইউএস এর বন্ড যারা আগে খুব কিনে রেখেছিল, সেসব কান্ট্রিকে বলছে যে তোমরা আরও কেনো, কোনো চাপ নেই, আমি সাপোর্ট দেবো, তোমরা আরও কেনো। এবার জাপানকে বলেছে, জাপানের এই প্রবলেম তো নিজের একটা প্রবলেমের মধ্যে জর্জরিত রয়েছে। এবার জাপান অলরেডি অনেক বেশি টাকা তাদের বন্ডে ঢেলেছে, ঠিক আছে, মানে বন্ড তারা কিনেছে এর আগেও। ইউএস বলছে যে তুমি আরও কেনো না, এখন আমার প্রবলেম চলছে, একটু কেনো না, আমাকে সাহায্য করো না। জাপান বলছে যে আমি এই ইন্টারেস্ট রেটে তো তোমার আমি বন্ড কিনবো না, এমনিতে আমার ইকোনমিতে প্রবলেম, প্লাস তোমার বন্ড অলরেডি আমার কাছে এতটা রয়েছে, এরপরে যদি আরও আমি বন্ড তোমার কাছ থেকে নিই, তাহলে এত সস্তা রেটে আমি নেবো না, এর থেকে হায়ার রেটে নেবো। কিন্তু ইউএস চাই বন্ডের ইল্ড কমুক নাকি বাড়ুক। যদি বন্ডের ইল্ড বাড়ে, তাহলে তারা আরও সমস্যার সম্মুখীন হতে থাকবে। বোঝা যাচ্ছে তো? তো এইদিকে দুজনের কন্ট্রাডিক্টরি হচ্ছে, যে কারণে এই ডিল হচ্ছিল না, বা তাদের যে ইউএস এর যে বন্ড, সেটা তারা কিনছিল না বা কিনতে রাজ্য হচ্ছিল না। তাহলে কি করবে এখন? ইউএস তখন একটা ঠিক করলো, সিদ্ধান্ত নিল যে এরকম একটা কাজ করা যাক, আমাদের তো প্রচুর ডেট বার্ডেন রয়েছে, আমাদের ইন্টারেস্টও পে করতে হবে, প্রচুর টাকার ইন্টারেস্ট পে করতে হবে, টাকা চাই, কি করব? বন্ডের ইল্ডও ম্যাচিওর হচ্ছে, তাদেরকে টাকাও দিতে হবে। তো কি করব আমরা? আগে ইউএসএ ট্রেজারি ডিপার্টমেন্ট ঠিক করেছিল যে $2 ট্রিলিয়ন আমরা বাইব্যাক করব, মানে লোকের কাছ থেকে কিনে নেব। এখন দেখছে যে আমাদেরকে আরও কিনতে হবে, তো ডাবল আপ করে দিল। তো $4 বিলিয়ন পার অপারেশন, যেটা আগে ছিল $2 বিলিয়ন, সেখান থেকে এখন ডাবল করেছে, $4 বিলিয়ন পার অপারেশনটা ম্যাক্সিমাম, যেটা ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে বলছে তারা বাইব্যাক করবে। এবার এটার ইম্প্যাক্ট কি হবে ভালো করে বুঝবেন। ইউএস এর সব থেকে বড় প্রবলেম কি ছিল বললাম? ইউএস এর বন্ডের ইল্ড কন্টিনিউ বাড়ছে, তারা অনেক বন্ড ইস্যু করে রেখেছে, প্রচুর ডেট নিয়ে রেখেছে, সেটা থেকে চোকাতে হবে। এবার সেই যে বন্ডের ইল্ড, সেটা তারা কি চাইবে? তারা কমুক, কারেক্ট? এবার কমবে কখন? যখন বিশাল ডিমান্ড সেই বন্ড কেনার জন্য তৈরি হবে। কিন্তু বাকি কান্ট্রিগুলো নিচ্ছে না, যেটা বললাম যে নিচ্ছে না। আগে যেখানে 20 বছর 30 বছরে ইউএস বন্ডে এত ইন্টারেস্ট ছিল লোকের, এখন সেখানে ইন্টারেস্টই নেই। তো যার ফলে সাবস্ক্রিপশন কম হলে কি হবে? তারা টাকা পাচ্ছে না। তাহলে কি করছে তারা? তারা করবে বাইব্যাক। তো এই যে বাইব্যাক করছে, তার মানে কি? তারা নিজেরাই ডিমান্ড ক্রিয়েট করছে। আপনি এরকমভাবে ভাবুন যে আপনি ব্যাংকে এফডি করতে গেছেন, আপনি দেখলেন যে সেখানে 7% ইন্টারেস্ট রেট দিচ্ছে, ঠিক আছে? এবার আপনার সাথে আরও 50 জন চলে আসলো, তারাও বলছে যে আমরা এফডি করবো। এবার দেখুন, ব্যাংকে তো 7% আপনাকে দিতে হচ্ছে, ভালো করে বুঝবেন, ব্যাংকে 7% আপনাকে দিতে হচ্ছে। তাহলে ব্যাংক বলবে যে আচ্ছা, এফডি করার জন্য যদি এতই ডিমান্ড তৈরি হচ্ছে, তাহলে আমি 7% কেন দেবো? আমি 6% দেবো, 5% দেবো, কম দেবো। তো এক্স্যাক্টলি এই জিনিসটা হচ্ছে যে ইউএস নিজেই নিজের বন্ডকে বাইব্যাক করছে, কিনছে, ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, তো যার ফলে ইল্ড যেটা, সেটা কম হচ্ছে। আর এটাই তো ইউএস চাইছিল, যে বন্ডের ইল্ড যেন ধীরে 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 কম হয়। আপনি যখন দেখবেন যে এফডিতে আপনার ইন্টারেস্ট রেট কন্টিনিউ কম হচ্ছে, 7% থেকে 6%, 5%, ধীরে ধীরে কমছেই, তাহলে কি আপনি আর এফডি করাতে যাবেন? আপনি ইন্টারেস্ট থাকবে না সেখানে। আপনি দেখবেন যে কোথায় আরও বেটার আপনি রিটার্ন পান, বা সেখান থেকে বেশি আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, তো সেখানে আপনি বিনিয়োগ করার জন্য দেখবেন। এক্স্যাক্টলি এখানেও তাই হচ্ছে। আর যে কারণে আপনি দেখবেন ইউএস এর স্টক মার্কেট ডাউ জোন্স অল টাইম হাইয়ের কাছে রয়েছে। আপনি দেখবেন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিজ, সেগুলো কন্টিনিউ বাড়ছে লাস্ট কয়েকদিন ধরে। ইভেন গোল্ডও বাড়ছে। এখন এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে গোল্ড তো আনসার্টেন একটা জায়গা রয়েছে, তাহলে গোল্ড কেন বাড়ছে? দেখুন, এখানে একটা বিষয় বোঝার আছে আপনার। আমরা এখনই আলোচনা করলাম ইউএস ট্রেজারি বন্ডের ইল্ড কমছে। ইউএস ট্রেজারি বন্ডের ইল্ড যদি কমে, তাহলে ডলারের ডিমান্ড বাড়বে না কমবে? ডলারের ডিমান্ড কমবে। যদি ডলারের ডিমান্ড কমে, তাহলে ডলার উইক হবে নাকি স্ট্রং হবে? উইক হবে। যদি ডলার উইক হয়,
আর ডি ডলারাইজেশন এফেক্ট আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা কান্ট্রি তাদের যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে তারা আগে ডলার তারা মজুত করতো এবং তার সাথে গোল্ডও থাকতো। কিন্তু 2022 সালে যে ঘটনাটা ঘটেছে, হঠাৎ করে রাশিয়ার ওপর যে সাংশন লাগিয়ে দিল যে তোমরা ডলার ইউজ করতে পারবেই না, আর যে কারণে তারা রাতারাতি তাদের যে অ্যাসেট, ডলারের উপর যে অ্যাসেটটা ছিল জিরো হয়ে গেল। তো এই একটা বিশাল ভয় প্রত্যেকের মনে ঢুকে গেছে। প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক, যত কান্ট্রি রয়েছে প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংকের মধ্যে এই ভয়টা ঢুকে গেছে যে ইউএসের কাছে তো বিরাট পাওয়ার রয়েছে। এই কারণে সবাই ডাম্প করতে শুরু করে দিল, ডি ডলারাইজেশন করতে শুরু করে দিল। ডলার তারা কমাতে শুরু করে দিল নিজেদের রিজার্ভ থেকে, এবং তার পরিবর্তে গোল্ড বাড়াতে শুরু করে দিল। আর তার জন্য আমরা বিরাট বড় গোল্ডের র্যালিও দেখলাম, আর এখনও সেটা কন্টিনিউ চলছে। তো ডলারের যেটা অ্যাকসেপ্টেন্স সেটা আগের থেকে অনেকটা কমে গেছে। সে কারণে ডোনাল্ড ট্রাম্প বিশাল রেগে গেছে, ট্যারিফ ফেরিফ লাগিয়ে দিচ্ছে, বলছে আমাদের থেকে তুমি অয়েল কেনো, ডলারে তোমরা ব্যবসা করো, ডলার অ্যাকসেপ্ট করো, অন্যান্য কারেন্সিতে ট্রেড করো না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ডলারে স্বাচ্ছন্দ্য বোধ করছে না কোনো কান্ট্রি ট্রেড করার ক্ষেত্রে। আর যে কারণে ডি ডলারাইজেশন এফেক্টও দেখা যাচ্ছে, যে কারণে ডলার আরও বেশি উইক হচ্ছে। যত বেশি ডলার উইক হচ্ছে তত বেশি গোল্ডের যে প্রাইস সেটা বাড়ছে আস্তে আস্তে। তাই গোল্ডের প্রাইস বেড়ে যাওয়ার পেছনে সামনে যে কোনো বড় আনসার্টেনটিস রয়েছে, বড় কোনো ক্র্যাশ মার্কেটে আসতে পারে, সেই কারণে গোল্ডের প্রাইস বাড়ছে এমন কিন্তু না। এর পেছনে রয়েছে দুটো লজিক্যাল কারণ, যেটা আমি বললাম। প্রথমত ডি ডলারাইজেশন এফেক্ট, বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক গোল্ড এখনও কিনছে, চায়না রিসেন্টলি আরও কিনছে। নাম্বার 2, সেটা হচ্ছে কি, আগে যেটা ছিল ইউএস ট্রেজারি বন্ড বেশি সেফ অ্যাসেট হিসেবে দেখা যেত, কিন্তু এখন তার পরিবর্তে গোল্ডকে দেখা হচ্ছে বেটার অ্যাসেট, সেফ অ্যাসেট। সেই কারণে গোল্ডের বাইংও আরও আগের থেকে বেশি হচ্ছে, গোল্ডের প্রাইস আগের থেকে বাড়ছে। সেই কারণে আশা করছি গোল্ডের প্রাইস কেন এখন বাড়ছে সেই বিষয়টা ক্ল্যারিটি আপনি পেলেন। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে তাহলে 2027 সালে কি বড় কোনো ক্র্যাশ আসতে পারে, হ্যাঁ কি না? আপনি ক্লিয়ারলি বলুন। আর যদি না হয় তাহলে তার পেছনে যে অ্যাকচুয়াল লজিক্যাল কারণ এবার সেটা আপনি বলে দেখান। দেখুন, 2027 সালে স্টক মার্কেট ক্র্যাশ হবে কি হবে না সেটা আপনাকে জানতে হলে আপনাকে জ্যোতিষ পাঠ করতে হবে। আমি তো জ্যোতিষী নই, আমি আপনাকে বলতে পারবো না। কিন্তু কিছু ফ্যাক্ট রয়েছে, সেই ফ্যাক্টের দৌড়ান আমি এটা আপনাকে বলতে পারবো যে 2027 বা 2028 বা 2029 যখনই স্টক মার্কেটে ক্র্যাশ আসুক না কেন, ভালো করে শুনবেন, যখনই স্টক মার্কেটে ক্র্যাশ আসুক না কেন তার আগে একটা বড় র্যালি আপনি দেখতে পাবেন, এবং সেটা আপনাকে এরপর বোঝাচ্ছি কেন। ভিডিও শুরুতে আপনাকে বলেছিলাম যে ইউএস ম্যাসিভ ডেটে রয়েছে, $40 ট্রিলিয়ন ক্রস করে যাচ্ছে, এত ম্যাসিভ ডেট, এবং তার উপর যে ইন্টারেস্ট সেটা একটা বড় অ্যামাউন্ট, তাই তো? এবার এই যে ইন্টারেস্ট, এটাকে তো কম করতে হবে তাকে, তার তো এটাই মেন উদ্দেশ্য। তার জন্য তারা কি করছে, তারা বন্ড ইস্যু করছে। বন্ডে সাবস্ক্রিপশন পাচ্ছে না, কেউ সাবস্ক্রাইব করতে পারছে না, তারা নিজেই নিজের বন্ড কিনে নিচ্ছে। তাতে কি হচ্ছে, বন্ডের যে ইল্ড সেটা কম হচ্ছে, যেটা ওরা চাইছিল যে বন্ডের ইল্ড যাতে কমুক, পরবর্তী ক্ষেত্রে ইন্টারেস্ট যাতে কম দিতে হয় আমাদেরকে, সেটাও তারা দেখছে। তো সেই কারণে বন্ডের ইল্ডও কমছে। এখন বন্ডের ইল্ড যদি কমে তাহলে সেটা স্টক মার্কেটের জন্য ভীষণই পজিটিভ। সেই কারণে দেখবেন ইউএস মার্কেট অল টাইম হায়ার কাছে রয়েছে, বাকি আরও আদার্স মার্কেট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দারুণ বাড়ছে, এবং এটা কন্টিনিউ র্যালি করতে থাকবে যতক্ষণ অবধি বন্ডের ইল্ড কমতে থাকবে। মানে এখন তো কমছে, সামনের দিনে আরও যত কমতে থাকবে আপনি দেখবেন মার্কেটে তত বেশি র্যালি আসবে। এটা হলো ফার্স্ট পার্ট। দ্বিতীয় এর সাথে একটা বিষয় রয়েছে, সেটা হলো যে যদি এটা করার পরও পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ইউএস এখন অবধি ডেটটাকে কন্ট্রোল করতে পারছে না, এখন অবধি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, প্রচুর টাকা লোন পরিশোধ করতে হবে, লিমিট তাদের বাড়িয়ে চলে যাচ্ছে, 40 থেকে 45 50 ট্রিলিয়ন ডলার লোন হয়ে যাচ্ছে, তখন তারা কি করবে? সব থেকে ইজিয়েস্ট ওয়ে, যেটা এতদিন ধরে তারা করে এসছে, ডলার প্রিন্ট করবে। ডলার প্রিন্ট করা মানে কি? লিকুইডিটি আসা। তো মার্কেটে লিকুইডিটি আসবে, মার্কেটে যদি লিকুইডিটি আসে তাহলে 2020 সালে যে ঘটনা ঘটেছিল, মার্কেটে লিকুইডিটি তারা প্রোভাইড করেছিল, আর সেই কারণে মার্কেটে বিরাট বড় একটা র্যালি আমরা দেখি। তাই এরকম ধরনের ঘটনা যে মার্কেট ক্র্যাশ করবে, যদি ডেটের কারণেই ক্র্যাশ করতে হয় তাহলে তার আগে আপনি ধরে রাখুন যে একটা বড় র্যালিও আমরা দেখব, আর তার ট্রিগার এই জিনিসগুলো হবে যেগুলো আমি আজকে বললাম। এটা পুরো ইকোনমিক্স। এই লজিকগুলো যে আমার মনে হচ্ছে বলে আপনাকে বলছি, একদম না, দিস ইজ পিওর ইকোনমিক্স। এইরকম ভাবে ইকোনমিক্স চলে। সুতরাং 2027 সালে মার্কেট ক্র্যাশ করবে নাকি 28 করবে নাকি 29 করবে নাকি 30 করবে আমি জানি না, আমি বলতেও পারবো না। কিন্তু আমি এটা আপনাকে বলতে পারি যে যখন যখন মার্কেট ক্র্যাশ করবে, ক্র্যাশ মানে কি? বিরাট বড় পতন, 30-35% বেশি ফল, এবং বিরাট ভাই ফল, যেরকম 2020 করেছিল, সেটা হলো ক্র্যাশ। কিন্তু কখনো কখনো মার্কেট কারেক্ট করতে পারে। কারেকশন মানে কি?
15%, আন্ডার 20%, 20%-এর নিচে যখন মার্কেট কারেকশন করে, মানে ফল করে আবার বেড়ে যায়, আবার ফল করে বেড়ে যায়, কিন্তু যখন আপনি দেখবেন অল টাইম হাই থেকে কত পার্সেন্ট মার্কেট ফল করেছিল সেটা দেখবেন 15%, 20%। দিস ইজ ভেরি নর্মাল। কিন্তু ক্র্যাশ মানে আপনি জানতেই পারবেন না, হঠাৎ করে মার্কেট পড়ে যাবে এবং বিশাল পড়ে যাবে, সেটা হলো ক্র্যাশ। এই ধরনের যে সিচুয়েশন, এই সিচুয়েশন তখনই আসবে যখন মার্কেট বিশালভাবে হাইলি এক্সপেন্সিভ হয়ে যাবে। এখন কি মার্কেট বিশালভাবে এক্সপেন্সিভ? আমার তো মনে হয় না যে বিশালভাবে এক্সপেন্সিভ। আমার কেন মনে হয় না সেটা আমি এই ভিডিওতে লজিক্যালি আপনাকে এক্সপ্লেন করেছি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে, যে মার্কেটের কেন ভ্যালুয়েশন সস্তা লাগে আমার। আপনি অবশ্যই ভিডিওটা দেখতে পারেন। তাই ক্র্যাশ এই কথাগুলো শুনে প্যানিক করবেন না। এই মার্কেটে প্যানিক করানো বা ভয় পাইয়ে দেওয়া খুবই ইজি। নেগেটিভ ন্যারেটিভ তৈরি করে দাও, খুব ইজি, মানুষ ভয় পেয়ে যাবে, ভিউজও চলে আসবে, সাবস্ক্রিপশনও চলে আসবে, সব হয়ে যাবে। কিন্তু আপনাকে লজিক দিয়ে, ডেটা দিয়ে, ফ্যাক্ট দিয়ে বুঝতে হবে কি চলছে এখন, ইকোনমি কি বলে, অ্যাকচুয়ালি কিভাবে কাজ হয়, আর সেইগুলোই আমি প্রচেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরা। যদি এই প্রচেষ্টা ভালো লেগে থাকে অবশ্যই এখন একটা লাইক করে দিন। এবারে সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্টে আমি আসছি, সেটা হচ্ছে গিয়ে যে আচ্ছা আপনি তো বলছেন যে মার্কেট ক্র্যাশ করবে না, বা মার্কেট যদি ক্র্যাশ করে তার আগে র্যালি নিশ্চয়ই দেবে। তাহলে এখন কি সেই সময়টা চলে এসছে? মার্কেট কি এখন র্যালি দিচ্ছে? মার্কেট কি সামনের দিনে আরও ভালো মার্কেট আমরা দেখতে পারি? লাস্ট 2 বছরে মার্কেটও সেরকম পারফরমেন্সই নেই, নেগেটিভ পোর্টফোলিও দেখাচ্ছে, আর ভালো লাগছে না। বলুন না যে মার্কেট কিরকম কি করতে পারে। একটা ডেটা আপনাকে দেখাবো, একটা সিঙ্গেল ডেটা আপনাকে দেখাবো, আর সেখানে আপনি পুরো পিকচার পারফেক্ট আপনার কাছে ক্ল্যারিটি চলে আসবে যে এখন এক্স্যাক্টলি মার্কেটে কোথায়, কোন সেক্টরে ফোকাস করা উচিত। ভালো করে দেখুন এই ডেটা, এই যে ডেটা আপনার সামনে রয়েছে, এই ডেটাতে আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে মার্কেটের প্রতি। একটু দেখবেন ভালো করে। দেখুন Q1 মানে এই যে লেটেস্ট কোয়ার্টারটা গেল, Q1 FY27 এর আর্নিং গ্রোথ এখানে দেখাচ্ছে বিভিন্ন সেক্টর ওয়াইজ, নিফটি 50, নিফটি 100, মিড ক্যাপ 100 এবং স্মল ক্যাপ 250। ঠিক আছে, তো এখানে দেখাচ্ছে নিফটি 50-র ইপিএস ইয়ার অন ইয়ার গ্রোথ হিসেবে। এটা যে ডেটাটা নিয়েছি সেটা 11ই অগস্ট এই ডেটা নেওয়া হয়েছে, মানে 11ই অগস্ট অবধি যে রেজাল্টগুলো সামনে এসেছে কোম্পানির আর্নিংস, সেই বেসিসে এই ডেটাটা নেওয়া হয়েছে। তো এখানে যে আর্নিংসের গ্রোথ রেট যেটা ইয়ার অন ইয়ার, সেটা আপনি দেখতে পাচ্ছেন নিফটি 50-তে 10.7%। তো যেটা হিস্টোরিক্যাল সেটার কাছাকাছি, বা খুব বেশিও না, ডাবল ডিজিট রয়েছে, কিন্তু খুব বেশি ভালো না। সেই কারণে আপনি দেখবেন যে মার্কেট পারফরমেন্স সেরকম করছে না, বা নিফটি 50 পারফরমেন্স সেরকম করছে না, সাইডওয়েজ মোমেন্টামের মধ্যেই রয়েছে। নিফটি 100 তার থেকেও অবস্থা খারাপ, 7.6%। কিন্তু এখানে দেখুন মিড ক্যাপ 150, মাঝারি ধরনের যেসব কোম্পানিগুলো রয়েছে, মিড ক্যাপ 150, 34% ইপিএস এ গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিসে, এবং স্মল ক্যাপের ক্ষেত্রে 40% ইপিএস এ গ্রোথ। আগে মিড ক্যাপ স্মল ক্যাপ যেরকম রেজাল্ট পাবলিশ করতো তার থেকে এখন অনেক বেটার রেজাল্ট পাবলিশ করছে, আর সেটা তার চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একবার আপনাকে দেখাই, দেখুন এটা হলো মিড ক্যাপের চার্ট। মিড ক্যাপের যে চার্ট সেটা দেখুন অল টাইম হাইয়ের কাছে রয়েছে, এবং তার আগে সুন্দর একটা র্যালি। স্মল ক্যাপের চার্টটা দেখি, স্মল ক্যাপ তার অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। দেখুন এটা হচ্ছে গিয়ে তার এখন বর্তমান অবস্থা, আর অল টাইম হাই এই লেভেলে। তো এখান থেকে খুব বেশি নিচে পড়ে নেই কিন্তু স্মল ক্যাপ, তার আগে একটা সুন্দর র্যালি। আচ্ছা মাইক্রো ক্যাপ দেখি, মাইক্রো ক্যাপ দেখুন এখানে তার অল টাইম হাই, এবং ঠিক অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, একদম কাছাকাছি, তার আগে সুন্দর একটা র্যালি। তো মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ বলুন, মাইক্রো ক্যাপ বলুন, প্রত্যেকটা সেক্টরে দারুণ একটা র্যালি, এবং তার অল টাইম হাইয়ের কাছে রয়েছে। কিন্তু সেই জায়গাটায় যদি আমরা নিফটিকে দেখি, তাহলে নিফটি কিন্তু পুরো সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে রয়েছে। ইভেন শুধু তাই নয়, অল টাইম হাই থেকে যদি আমরা দেখি তাহলে এখনও পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি বলি, তাহলে এখনও প্রায় 8%-এর কাছাকাছি, অ্যাপ্রক্স -8% তার অল টাইম হাই থেকে রয়েছে। আর এক্স্যাক্টলি যে আর্নিংসের ডেটা আপনাকে দেখালাম সেটাও একই কথা বলছে। তাই আমরা শুধুমাত্র মার্কেট দেখছি, নিফটি দেখছি, সেন্সেক্স দেখছি, সেই হিসেবে বলছি যে মার্কেট 2 বছর ধরে পারফর্ম তো করেনি, মার্কেটে রিটার্ন নেই সেরকম, কিন্তু আপনি মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ এগুলো ইগনোর করে দিচ্ছেন। দ্যাট ইজ রং, রাইট? লার্জ ক্যাপ ক্যাটাগরির যেসব কোম্পানিগুলো রয়েছে, বড় বড় ব্যাংক রয়েছে, তারা ভালো আর্নিং পাবলিশ করতে পারছে না, সেই কারণে নিফটি 50-র এই অবস্থা। কিন্তু মিড ক্যাপ, স্মল ক্যাপের যে কোম্পানিগুলো রয়েছে তারা খুব ভালো আর্নিং পাবলিশ করছে।
যে কারণে তাদের সুন্দর একটা ইপিএস গ্রোথ আমরা দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিসে। তো একটা কথা সবসময় মনে রাখবেন যে মার্কেটে অপরচুনিটি সবসময়ের জন্য থাকে, আপনাকে দেখার জন্য চোখ লাগবে। আর রাইজ অ্যাপে, মাই বিনিয়োগের যে অফিসিয়াল অ্যাপ রাইজ অ্যাপে আমরা এক্স্যাক্টলি এই ধরনের অপরচুনিটি খুঁজে বেড়াই যে কোন সেক্টরে কোন স্টকে অপরচুনিটি রয়েছে। মার্কেট খারাপ করছে, তা সত্ত্বেও আপনি আমাদের যে পারফরমেন্স রয়েছে সেই পারফরমেন্স ট্যাবে গিয়েও দেখতে পারেন আমরা লাস্ট 4-5 মাসে কতগুলো প্রফিট করেছি, কতগুলো লস করেছি এবং তার কীরকম পার্সেন্টেজ, এই সমস্ত কিছু আপনি ভালো মতো করে সেখানেই দেখে নিতে পারবেন পারফরমেন্স ট্যাবে। যেখানে মার্কেট কিন্তু পারফর্ম করেনি, মার্কেট পুরো সাইডওয়েজ ভালো পারফর্ম করেনি, কিন্তু তা সত্ত্বেও আমাদের দেখুন যে কীরকমভাবে আমরা অপরচুনিটি খুঁজে বের করছি সেখান থেকে। তো মার্কেটে দেখুন সবসময় অপরচুনিটি থাকবে, আপনাকে গ্র্যাব করা শিখতে হবে। বা যদি আপনি আমাদের হেল্প চান তাহলে আপনি রাইজ অ্যাপ ডাউনলোড করতে পারেন, ভিডিও ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো। রাইজ অ্যাপ ডাউনলোড করে আপনি আমাদের যে সার্ভিস সেটা চেক আউট করতে পারেন, বা আমাদের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন। আমি ডিসক্রিপশানে তাদের ফোন নাম্বারও দিয়ে রাখবো। আমি যখন যেরকম অপরচুনিটি পাবো কোনো স্টকের মধ্যে আমি রিকমেন্ড করব আপনি একটা ক্রেডিট ইউজ করার মাধ্যমে সেই স্টকটা আনলক করে তার বাইং রেঞ্জ, পুরো ডিটেলস, রিসার্চ রিপোর্ট সমস্ত কিছু দেখে নিতে পারবেন এবং টাইমলি সেল অ্যালার্টও পাবেন। এটা ইম্পর্টেন্ট, কখন সেল দিচ্ছে আমরা সেটা আপনি হোয়াটসঅ্যাপে, ইমেলে, পুশ নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো টাইমলি বাই অ্যালার্ট এবং টাইমলি সেল অ্যালার্ট সব পাবেন উইথ রিসার্চ রিপোর্ট। আপনি যদি আমাদের সার্ভিস নাও নেন ইটস ফাইন, কোনো প্রবলেম, কিন্তু একবার অন্তত আপনি চেক আউট অবশ্যই করবেন। আমাদের রাইজ অ্যাপ অনেকটা পরিশ্রম করে, অনেক ভালোবাসা দিয়ে বানানো, সেই কারণে আমি চাই যে যারা যারা মাই বিনিয়োগ ফলো করে অ্যাটলিস্ট একবার হলেও ডাউনলোড করে চেক আউট করে যেন দেখেন, এবং আপনার যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে আপনি সেটাও আমাকে জানাতে পারেন ভিডিওর কমেন্টে। ঠিক আছে, তো আশা করছি আজকের ভিডিও থেকে 3টে বিষয় আমি ক্লিয়ার করতে পেরেছি। নাম্বার 1, যে কখন কোন সময় ক্র্যাশ আসবে এই নিয়ে ভাবনা চিন্তা ছাড়ুন। যখন ক্র্যাশ আসবে তার আগে আসবে মার্কেটের র্যালি, তার পেছনে লজিক কি রয়েছে আপনাকে আমি জানালাম। নাম্বার 2, গোল্ডের প্রাইস কি এখান থেকে আরও বাড়তে পারে? আমার মনে হয় যে হ্যাঁ, গোল্ডের প্রাইসও এখান থেকে ধীরে ধীরে বাড়তে পারে, কিন্তু আমার বেশি অপরচুনিটি লাগছে স্টক মার্কেটে অপরচুনিটি বেশি আছে রয়েছে। কেননা লাস্ট 2 বছরে সেরকমভাবে মার্কেট রিটার্নই দেয়নি, এবং আমরা যেহেতু জানি যে সবসময় ইকুইটি আউট পারফর্ম করে বাকি অ্যাসেট ক্লাস থেকে, তো যখন র্যালি আসবে তখন সেটা ম্যাসিভ আসবে বলে আমার মনে হয়, এবং সেটা কখন আসবে সেটা তো কেউ বলতে পারে না, বাট আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। মিড ক্যাপ, স্মল ক্যাপ অলরেডি ভালো আর্নিং পাবলিশ করছে, তো সেখানেও আমরা ফোকাস করতে পারি। এবং নাম্বার 3, যে অযথা প্যানিক না করে যেখানে অপরচুনিটি রয়েছে সেইখানে ফোকাস করুন, এবং আপনাকে আমি চোখে দেখিয়ে দিলাম আজকে যে অপরচুনিটি মার্কেটে কোথায় রয়েছে, সেইখানে আপনি ফোকাস করুন, আপনি দেখবেন ভালো করবেন। মার্কেটে কি করলো, মার্কেট পারফর্ম করলো বা না করলো সেই চিন্তা ছাড়ুন। বা আপনি যদি আমার থেকে হেল্প পেতে চান যে আমি আপনার হয়ে রিসার্চ করে একটা স্টক আপনাকে আমি রিকমেন্ড করে দেবো, তাহলে আপনি আমাদের সার্ভিস অ্যাভেল করতে পারেন। আশা করছি মার্কেট নিয়ে যে ক্র্যাশ একটা প্যানিক চলছে সেটা আমি কম করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে আজকের আলোচনা, যদি সত্যি জেনুইনলি মনে হয় যে আজকের কন্টেন্টটা কোয়ালিটি ছিল, তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন এবং আগামী দিনের জন্য ওয়েট করবেন। আগামী দিনে ভালো ভালো ভিডিও সামনে আসবে যেখানে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে, এবং কোন সেক্টরে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমার কোন সেক্টরে ফোকাস রয়েছে এবং কেন, সেইটা নিয়েও ভিডিও সামনের দিনে আসবে। সঙ্গে থাকবেন মাই বিনিয়োগের। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।